নমস্কার, পিচি মিডিয়ায় স্যার আপনাকে অনেক স্বাগত। আজ আমাদের সাথে রয়েছেন জর্জিয়া থেকে আন্তর্জাতিক হিন্দু পরিষদের সভাপতি সত্যব্রত স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের আজকের এই আলোচনায়। আমাদের আজকের আলোচনা মানে খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে আমি মনে করছি। ধন্যবাদ আপনাদেরকে আমাকে এই আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, বাংলাদেশে পালা বদলের পর হিন্দুদের উপর এত নির্যাতন হচ্ছে কেন? হ্যাঁ, এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে বিভিন্ন কারণ আছে, এর মধ্যে আমি দুইটা কারণ বিশেষভাবে উল্লেখ করব। 1947 সালে ভারতবর্ষ দ্বিজাতি ভিত্তিতে ভাগ হয়েছিল, হিন্দুদের জন্য হিন্দুস্তান, মুসলমানদের জন্য পাকিস্তান। কিন্তু এর পরবর্তীতে আমরা মনে করলাম যে হয়তো কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হবে না, এরকম মনোভাব আর থাকবে না। কিন্তু 1970 সালে যে একটা নির্বাচন হয়েছিল এবং 1971 সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এতে হিন্দুরা অনেক ভূমিকা রেখেছে। হিন্দুদের অনেক মা বোনরা তাদের সম্ভ্রম হারিয়েছে, হিন্দুরা অনেক রক্ত ঝরিয়েছে। এতে অবদান অনেক মুসলিম ভাইদের ছিল, হিন্দুদের ছিল। তো হিন্দুদের উপরে নির্যাতন হয়েছিল বেশি। এবং এখানে অনেকেরই ধারণা, এখানে মুসলিম লীগ এবং আওয়ামী লীগ ছিল, তো মুসলিম লীগ যারা ছিল তাদের ধারণা ছিল যে হিন্দুরা ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করেছে। এইটা একটা মানসিক চাপ ছিল হিন্দুদের উপরে, এবং তাদের মুসলিম লীগের সবার ভিতরে ধারণা ছিল হিন্দুরাই একমাত্র আওয়ামী লীগকে ভোট দেয়। এই যে একটা হিংসা ঢুকেছিল, এই যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এই হিংসার থেকেই হিন্দুদের উপরে একটা নির্যাতন যখনই সুযোগ আসে, যেমন বিভিন্ন পূজা উৎসবে, বিভিন্ন নির্বাচন হয়, তখনই হিন্দুদের উপর আক্রমণ হয়, অস্বাভাবিক নির্যাতিত হয় হিন্দুরা। এবং আরেকটা কারণ হচ্ছে যে হিন্দুদেরকে দেশ থেকে বিতাড়িত করতে পারলে হিন্দুদের সম্পদ অন্যরা দখল করতে পারবে, যারা সংখ্যাগরিষ্ঠ আছে তারা দখল করতে পারবে, এই একটা মন মানসিকতা কাজ করে। এই দুইটি প্রধান কারণেই আমি মনে করি যে বাংলাদেশে হিন্দুরা, এবং বলা হচ্ছে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু, আমার মনে হয় সংখ্যালঘু কথাটাই সাম্প্রদায়িক। এই সাম্প্রদায়িকতার এই দুইটা আমার আরো বিভিন্ন কারণ আছে, অনেক আলোচনার ব্যাপার আছে, তো আমি মনে করি এই দুইটি কারণেই গুরুত্বপূর্ণ আর কি। মানে আপনি বলতে চাইছেন এই দুটি কারণেই মূলত হিন্দুদের উপর বাংলাদেশে এত নির্যাতন চলছে। এত নির্যাতন চলছে। চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হলো, উনার পক্ষে লড়াই করার জন্য কোনো আইনজীবী পাওয়া যাচ্ছে না, আর যারা আইনি লড়াই করতে চাইছেন তাদের উপর নির্যাতন হচ্ছে। এ বিষয়ে আপনি কি বলবেন? এ বিষয়ে আমি একটি কারণে থেকে যাচ্ছে যে এই যে প্রতিহিংসা, সাম্প্রদায়িকতা মনোভাব। বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, তাদের দাবি হচ্ছে যে হিন্দুরা যাতে সুরক্ষিত থাকে, এটার একটা পদক্ষেপ নেওয়ার জন্য, এই জন্য 8 দফা দাবি উত্থাপিত হয়েছে সরকারের কাছে, বিভিন্ন দল থেকে করা হয়েছে। পরবর্তীতে চিন্ময় প্রভু এটা গুরুত্ব দিয়ে সংগ্রামে নেমেছেন। উনি তো ব্যক্তিগতভাবে কারোর সাথে কোনো আক্রোশ ছিল না, উনি 8 দফা দাবি নিয়ে মাঠে নেমেছেন। সবাই সংখ্যালঘু যারা আছে হিন্দুরা তাকে সমর্থন দিয়েছে, সবাই একযোগে নেমেছে। এই যে 8 দফা দাবি কারো বিরুদ্ধে নয়, কোনো ব্যক্তিগত কারো আক্রোশ নয়, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, কোনো রাষ্ট্রের বিরুদ্ধে নয়, কোনো ধর্মের বিরুদ্ধে নয়। তবে কেন এই 8 দফা দাবি নিয়ে এত রাজনীতি? কেন 8 দফা দাবি মানতে সরকারের এত অনীহা? কেন এটা নিয়ে এত পানি ঘোলাটে করা হচ্ছে? তো ওনাকে আক্রমণ করা হচ্ছে, ওনাকে জেলে পোড়া হচ্ছে,
ওনাকে আইনি সহায়তা দেওয়ার জন্য অনেক লয়াররা মনে প্রাণে কাজ করেছেন। প্রথম দিন যখন ওনাকে জেলে নেওয়া হলো, এর পরবর্তীতেই লহিরাররা সংঘবদ্ধভাবে ওনাকে আইনি সহায়তা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই একজন আইনজীবীকে বেধড় মারপিট করে হাসপাতালে পাঠানো হয়েছে। উনি এখন মৃত্যুশয্যায় শায়িত আছেন। জানি না ওনার কি অবস্থা হবে। এর পরবর্তীতেও সবাইকে ব্যক্তিগতভাবেও হুমকি দেওয়া হচ্ছে প্রাণনাশের। এর পরিপ্রেক্ষিতে কোনো আইনজীবীরাই সাহস পাচ্ছে না উনাকে আইনি সহায়তা দেওয়ার জন্য। তবে আমি একজন ব্যক্তিকে খুব শ্রদ্ধা জানাই, যে ঘোষবাবু, উনি অগ্রসর হয়েছেন আইনি সহায়তা দেওয়ার জন্য। উনার প্রাণের হুমকি রয়েছে। উনাকেও অনেক লাঞ্ছিত করা হয়েছে। উনার সাথে আমার আলাপ হয়েছে। উনি বেশ লাঞ্ছিত হয়েছেন। এরপরেও উনি অগ্রসর হতে যাচ্ছেন উনাকে আইনত সহায়তা দেওয়ার জন্য। এটার পিছনে একমাত্রই কারণ যে কোনো আইনজীবী অগ্রসর হতে পারছেন না এই সাম্প্রদায়িক মনোভাবের জন্য। এখানে আমি আরেকটা জিনিস উল্লেখ করতে চাই। জি এখানে স্যার। আইনের অপশাসন রয়েছে। এই কারণেই কেউ মানে সাহসী হচ্ছেন না এই চিন্ময় প্রভুকে আইনি সহায়তা দেওয়ার জন্য। ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে বাংলাদেশের মিডিয়া বুদ্ধিজীবীরা অনেক প্রশ্ন তোলেন, কিন্তু স্যার বাংলাদেশে মানবাধিকার বা গণতন্ত্র বলে কি কিছু আছে? আমি ভারতের গণতন্ত্র কিভাবে চলছে এটা ভারতবাসী ভালোভাবেই জানেন। এটা সবাই জানেন। তবে আমার কথা হচ্ছে, বাংলাদেশে যে এখন যা চলছে, যে ব্যবস্থা চলছে, গণতন্ত্রকে তো গলা টিপে হত্যা করা হয়েছে। মানবতাকে বলতে তো কিছুই নাই। আর না হলে চিন্ময় প্রভুর অবস্থা এমন হবে কেন? ঠিক স্যার। মানবতা তো কিছুই নাই। না হলে বাংলাদেশে এত মন্দির ভাঙচুর হবে কেন? এত নারী নির্যাতন হবে কেন? এত হিন্দুদেরকে এত মারপিট করা হবে কেন? বিভিন্ন অজুহাতে। এই যে বিভিন্ন নাটক তৈরি করা হয়, যেমন ফেসবুককেই ব্যবহার করে নাটক তৈরি করে হিন্দুদের উপর নির্যাতন করা হয়, এটাকে সরকার কিভাবে দেখে? সরকার তো কোনো পদক্ষেপই নেয় না। যার ফলে নির্যাতনের পরিমাণ এতই বেড়েছে যে এটা আমি সারাদিন বর্ণনা করেও শেষ করতে পারবো না। তো আমি বলছি, মানবতা বলতে বাংলাদেশে কিছুই নেই। গণতন্ত্রকে তো মরেই গেছে। স্যার, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসছেন। ভারতের যারা মানে বাংলাদেশের যারা হিন্দুরা, তাদের উপর যে নির্যাতন হচ্ছে তা নিয়েও তিনি সরব হয়েছেন। তো আগামী দিন কি হতে যাচ্ছে? আগামী দিন কি হতে যাচ্ছে এটা আমাদের দেখার বিষয়। তবে উনি আমাদের সনাতনীদের পক্ষে কথা বলছেন। আমরা আশা করি হয়তো কোনো পরিবর্তন আসতেও পারে। তবে আমাদের কিন্তু সংঘবদ্ধ হতে হবে। আমরা ডোনাল্ড ট্রাম্প কি করবেন ওনার দিকে তাকিয়ে থাকলে বসে থাকে হবে না। আমাদের শক্তিশালী হতে হবে। শক্তিশালী বলতে মানসিকভাবে আমরা ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের দাবি তুলতে হবে। আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে, যাতে আমরা ভবিষ্যতে আরো ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি। সেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ডক্টর ইউনিস মৌলবাদীদের প্রশ্রয় দিচ্ছেন। তো আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা সবাই আশঙ্কিত। আমাদের সবের ভয় হচ্ছে যে এখন বাংলাদেশ যেদিকে অগ্রসর হচ্ছে, এটা কি আফগানিস্তান হতে যাচ্ছে, বা এর চেয়েও খারাপ কোনো কিছু? আর আমার একটা কথা
উল্লেখ করতে চাই, হ্যাঁ স্যার। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে একজন শিক্ষক ছিলেন ভার্সিটির। উনার আমলেই, উনি দায়িত্ব থাকাকালীন সময়ে বাংলাদেশে শিক্ষকদের উপর যে নির্যাতন হয়েছে অমানসিকভাবে, উনার কাছ থেকে কিন্তু আমরা কোনো বক্তব্যই শুনতে পারি নাই। উনি যদি শিক্ষকদের মান মর্যাদা রক্ষা না করতে পারলেন, উনি একটি দেশকে কিভাবে রক্ষা করবেন, এটা আমাদের আশঙ্কা। এবং এখন দেখা যাচ্ছে উনি যে নোবেল বিজয়ী, উনার নোবেল পুরস্কারটাই এখন প্রশ্নের সম্মুখীন। আমার মতে আমি বিশ্বাস করি সবাই এই প্রশ্নটা কিন্তু তুলতে যাচ্ছে। ঠিক স্যার। কথায় কথায় ভারত বিরোধ, ভারত দখলের হুমকি যারা দিচ্ছেন তারা কি বোঝেন না বাংলাদেশের মানুষ ভারত ছাড়া অচল? কি বলবেন স্যার? দেখেন, আমরা কিন্তু সামাজিক জীব, আমাদের পরিবার আছে, আমরা একটা সমাজ নিয়ে চলি। আমরা, আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রতিবেশী আছে, প্রতিবেশী ভাই বোনদেরকে নিয়ে চলাফেরা করতে হয়। ঠিক তেমনি ভাবে বিশ্বের প্রত্যেক দেশেরই প্রতিবেশী রাষ্ট্র থাকে। প্রতিবেশীদের সাথে আমাদের ভালো ব্যবহার না করতে পারি, তাহলে কেউই সুখী হতে পারে না। বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে ভারত। ভারত আমাদের বন্ধু, এবং বিশেষ করে উল্লেখ করতে চাই, আমরা যে আজ স্বাধীন, বাংলাদেশ নামটি বিশ্বের দরবারে উজ্জ্বল হয়ে আছে। এই স্বাধীনতার যুদ্ধে আমরা যে প্রাণপাত হয়েছে, ভারত কিন্তু আমাদের বন্ধু হিসাবে কাজ করেছে, যার ফলে আমরা স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষিত হয়েছি। এখানে যে যে যাই বলুক না কেন, ভারতের অবদান কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না, কোনো অবস্থাতেই না। সেই ক্ষেত্রে ভারতের কাছে আমাদের বন্ধুত্বতা বজায় রাখা দরকার, আর না হলে বাংলাদেশ কোনোদিন অগ্রসর হতে পারবে না। স্যার, অনেকেই বলেন হিন্দুরা সংগঠিত নয়, কিন্তু বাংলাদেশের হিন্দুরা দেখিয়ে দিল কিভাবে সংগঠিত হতে হয়। এ বিষয়ে আপনার মতামত কি? আমার মতামত থাকবে, হ্যাঁ ঠিকই বলেছেন। এক সময় আসলে আমরা একটু নিরাশ ছিলাম, আমরা সংগঠিত হতে পারছি না। কিন্তু এখন বাংলাদেশ, সে যে হিন্দু নির্যাতন হচ্ছে, আমাদের হিন্দুদের পিঠ কিন্তু দেয়ালে ঠেকে গেছে, যার ফলে সংঘবদ্ধ না হওয়ার আর কোনো পথ নাই। এই জন্য বিভিন্ন সংগঠন তৈরি হয়েছে। যেমন আমরা একটা সংগঠন তৈরি করেছি মানবতার জন্য কাজ করার জন্য, আন্তর্জাতিক হিন্দু পরিষদ। সেটা প্রথম ছিল বাংলাদেশ হিন্দু পরিষদ, এরপরে আমি এটাকে আন্তর্জাতিকভাবে নিবন্ধিত করেছি, আন্তর্জাতিক হিন্দু পরিষদ, মানবতার জন্য কাজ করার জন্য। আমরা কাজ করে যাচ্ছি, যে হিন্দু যে দেশেই থাকুক না কেন, আমরা, আমাদের ধর্ম এক। আমি গর্ববোধ করি হিন্দু ধর্মকে নিয়ে, যে ধর্মে কোনো হিংসা নাই, যে ধর্ম অন্য ধর্মকে শ্রদ্ধা করে, এই ধর্ম নিয়ে আমি গর্বিত। তবে কেন আমাদের উপরে এত নির্যাতিত হব, আমরা কেন এত নির্যাতিত হব? সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার। আমি কাজ করে যাচ্ছি, শুধু আমি না, আমাদের আন্তর্জাতিক হিন্দু পরিষদের যে যে দেশে আছে সবাই এককভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিভিন্ন দেশের বিভিন্ন কমিটি গঠন করছি, যারা সারা বিশ্বের হিন্দু এক হয়ে কাজ করতে পারে। আমরা সংগঠিত হচ্ছি। এখন সেই কথা আর কেউ বলতে পারবে না যে আমরা সংগঠিত নয়। এবং প্রভু চিন্ময় প্রভু তো একটা উদাহরণস্বরূপ, উনি বাংলাদেশে যে আন্দোলন সৃষ্টি করেছেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে করে, এই ক্রেডিটটা কিন্তু ওনার প্রাপ্য। কাজেই আমরা এখন সংগঠিত, এটার প্রমাণ উনি দিয়ে গেছেন। স্যার, আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনি তো একজন বাংলাদেশী, আপনি কি চান বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা ভূখণ্ড তৈরি হোক?
এই প্রশ্নে আমি একটু যদি অতীতের দিকে যাই, আমি আবার টেনে আনতে চাই 1947 সালের যে দেশ বিভাজন হয়েছিল, কিন্তু আমাদের কি লাভ হয়েছে? এটা কিন্তু আসলে আলাদা ভূখণ্ড করে দিলেই যে আমাদের সমাধান শেষ হবে, এটা আমি পক্ষপাতিত্ব নই। আমাদের দেশে দেশকে অসাম্প্রদায়িক করে তুলতে হবে এবং আমাদের শক্তি সঞ্চয় করার জন্য আমাদের বংশ বিস্তারের দরকার। আমরা হিন্দুরা এদিক দিয়ে উদাসীন। এইটা দিকে সবাই নজর রাখতে হবে। আমাদের জনবল বৃদ্ধি করতে হবে এবং আমাদের ঐক্য সৃষ্টি করতে হবে। আলাদা ভূখণ্ড করে যে এটা সমাধান হবে, আমি আশাবাদী নই এটাতে। তো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে আমরা যে আমাদের আলোচনার বিষয় ছিল বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন নিয়ে, সে বিষয়ে আপনার অনেক মূল্যবান যে তথ্যগুলো আপনি দিলেন বা যে কথাগুলো বললেন আমরা শুনলাম। খুবই ভালো লাগলো স্যার আপনার এই মূল্যবান কথাগুলো শুনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ পিসি মিডিয়ায় আপনার এতটুকু মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য। তো স্যার ভালো থাকবেন। নমস্কার। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, আমার মতামত ব্যক্ত করার জন্য অশেষ ধন্যবাদ। ভালো থাকুন। আপনারা এতক্ষণ শুনলেন পিসি মিডিয়ায় আমাদের সাথে ছিলেন সত্যব্রত কর স্যার। তো উনার কাছ থেকে আমরা শুনলাম বাংলাদেশে হিন্দুদের উপর যে নির্যাতন হচ্ছে সে বিষয়ে আমাদের আজকের আলোচনা।